একটা রুমের বেডের উপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মেঘ। কিছুক্ষণ আগেই ওর জ্ঞান ফিরে এসেছে। হুঁশ আসার পর চোখ খুলে তাকিয়ে দেখল চারপাশের সবকিছু একদম অন্ধকার। ও একটু নড়ার চেষ্টা করতেই অনুভব করল ওর হাত পা শক্ত করে বাঁধা। চিৎকার করতে যাবে তখনই বুঝতে পারল মুখটাও বেঁধে রেখেছে। মেঘ ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগল। ওর দম আটকে আসছে, মাথায় প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা শুরু হয়েছে, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। মেঘ অনেকক্ষণ ছটফট করতে করতে ক্লান্ত হয়ে চুপ করে রইল। ওর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারা ওকে এখানে এভাবে তুলে আনলো সেটাই ভেবে পাচ্ছে না। আচ্ছা, যারা ওকে এখানে এনেছে তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? তারা কি এখন ওকে মেরে ফেলবে, নাকি ওকে আটকে রেখে ওর পরিবারকে ব্ল্যাকমেইল করবে? এসব চিন্তা ভাবনা মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে মেঘের ভাবনায় ছেদ ঘটে। দরজা খুলতেই বাইরে থেকে আসা লাইটের আলোতে রুমটা মৃদু আলোকিত হয়ে যায়। মেঘ পিটপিট করে সামনে তাকিয়ে দেখে একটা অভয় রুমের মধ্যে প্রবেশ করছে। ও ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। অভয়টি রুমে ঢুকে সুইচ টিপে লাইট অন করে ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে আসতে থাকে। মেঘ চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারছে সামনের ব্যক্তিটি ওর দিকে এগিয়ে আসছে। ব্যক্তিটি যত এক পা করে ওর দিকে এগোচ্ছে তত ও নিজেকে ভয়ে গুটিয়ে নিচ্ছে। ও এতটাই ভয় পেয়ে গেছে যে চোখ খুলে সামনে তাকিয়ে ব্যক্তিটিকে দেখার সাহসও পাচ্ছে না। ব্যক্তিটি গিয়ে মেঘের পাশে বসে আচমকা ওর বাহু ধরে টেনে বসাল। তারপর কোনো কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় মেঘ হতবম্ব হয়ে গেল। ও ঝট করে চোখ খুলে ছটফট করতে লাগল। হাত পা ছুঁড়ে নিজেকে লোকটার বাহু বন্ধন থেকে মুক্ত করতে চাইল। ওর এমন ছটফট দেখে লোকটি বিরক্তির স্বরে বলল, উফ মেঘ পরি, লাফালাফিটা একটু বন্ধ করবে? আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। গলার স্বরটা কানে আসার সাথে সাথে মেঘ শান্ত হয়ে গেল। কণ্ঠস্বরটা চিনতে ওর একটুও ভুল হল না। এটা আহানের কণ্ঠ। তার মানে কি আহান ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে? মেঘ ভালো করে চারপাশে তাকিয়ে দেখতে পেল এটা সেই আহানের ফার্ম হাউজের রুমটা, যেখানে ও আগেও একবার এসেছিল, যেদিন আহান আর ওর উপর অ্যাটাক করা হয়েছিল সেদিন। কিন্তু মেঘের মাথায় এটাই ঢুকছে না যে আহান ওকে কেন কিডন্যাপ করল। মেঘ কিছুক্ষণ শান্ত হয়ে বসে থেকে আবার ছটফট করতে লাগল। এবার আহান ওকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? লাফাতে না বারণ করেছি তারপরেও লাফাচ্ছ কেন? মেঘ কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ বাধা থাকা কারণে বলছে পারছে না। আহান মেঘের মুখ থেকে বাঁধনটা খুলে দিল। বাঁধন খুলতেই মেঘ চিল্লিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে এখানে এনে এভাবে বেঁধে রেখেছেন কেন? মেঘের কথাটা শেষ হতেই আহান হাতের আঙুল দিয়ে কান চেপে ধরে শান্ত গলায় বলল, উফ মেঘ পরি, এত জোরে চিল্লাচ্ছ কেন? আমি কানে কালা নই যে তুমি আস্তে কথা বললে আমি শুনতে পাব না। আহানের এমন শান্ত স্বরে কথা বলার ধরন দেখে মেঘ আরও ক্ষেপে গেল। ও আবার চিল্লিয়ে বলল, আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দিন, না হলে আমি আরও জোরে চেঁচাব। আহান বিদ্রূপ করে হেসে বলল, ওকে, যত পারো চেঁচাও, কোনো সমস্যা নেই। তবে তোমার এই চিল্লাচিল্লি শুনে তোমাকে সাহায্য করতে আসার মতো এখানে কেউ নেই। আহানের কথা শুনে মেঘের কান্না চলে আসল। নিজেকে বড্ড অসহায় লাগছে। যাকে এতটা ভালোবাসে সে আজকে ওকে এভাবে আটকে রেখে কষ্ট দিচ্ছে। ও কি বুঝতে পারছে না, তাই মেঘ অসহায় কণ্ঠে বলল, হাত পায়ের বাঁধনগুলো খুলে দিন প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে, হাত পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছি। মেঘের এমন অসহায় কণ্ঠ শুনে আহান ওর দিকে তাকাল। দেখল মেঘ অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। আহান মেঘের দিকে একটু এগিয়ে গিয়ে ওর দু গালে আলতো করে হাত রেখে বলল, আমারও খুব কষ্ট হচ্ছে মেঘ। বুকের বাম পাশটায় বড্ড যন্ত্রণা হচ্ছে। জানো, তুমি যখন বলেছিলে আপনি আমাকে ভালোবাসতেই পারেন কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, তখন আমার মনে হয়েছিল কেউ আমার কলিজাটা টেনে বেড়ে করে নিয়েছে। মেঘ ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। এখন কিছুতেই ও আহানের সামনে ফুটবল হতে চায় না। যাই হয়ে যাক, নিজের অনিশ্চিত জীবনটাকে কোনোভাবেই আহানের সাথে জোড়াবে না। আহান ভেজা কণ্ঠে বলল, এসব কেন করছো মেঘপরি? কেন আমাকে এভাবে ইগনোর করছো? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আচ্ছা, যদি অন্যায় করে থাকি তাহলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। তবুও আমাকে নিজের থেকে এভাবে দূরে সরিয়ে দিও না প্লিজ। মেঘ কি বলবে বুঝতে পারছে না।
কিছু বলতে গেলেই নির্ঘাত এখন কেঁদে দিবে। আহান মেঘকে এভাবে চুপ থাকতে দেখে ওর গাল থেকে হাত সরিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মেঘ পড়ি, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। মরে যাব আমি তোমাকে ছাড়া। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। আহানের কথা শুনে মেঘ আর নিজেকে সামলে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল। হঠাৎ মেঘ এভাবে কেঁদে দেওয়ায় আহান একটু হকচকিয়ে উঠল। আহান ব্যস্ত স্বরে বলল, কি হয়েছে মেঘ, এভাবে কাঁদছ কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ভালোবাসি না। বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যিই ভালোবাসি না। আমাকে বাড়িতে দিয়ে আসুন প্লিজ। আমি এখানে থাকব না। মেঘের কথা শুনে আহান রেগে গেল। ও ঝট করে মেঘকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে ওকে বিছানায় ফেলে দিল। তারপর বসা থেকে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কেন ভালোবাসো না? হ্যাঁ, কিসের কমতি আছে আমার মধ্যে? এতগুলো বছর ধরে নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে আছি। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? এতগুলো বছর ধরে আমি হাজারটা মেয়েকে ইগনোর করেছি শুধুমাত্র তোমার জন্য। খাওয়া, গোসল, ঘুম সব ভুলে গিয়ে শুধুমাত্র তোমার কথা ভেবেছি। আর তুমি কত সহজে বলে দিলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। সবকিছু শুধু তোমার ক্ষণিকের মোহ ছিল। কথাটা বলেই আহান বেডের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপরে একটা লাথি মারল। লাথি মারার সাথে সাথে টেবিলটা কাত হয়ে ফ্লোরে পড়ে গেল। মেঘ ভয়ে পিছাতে পিছাতে বেডের অন্য পাশে গিয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। আহান মেঘকে ভয় পেতে দেখে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করল। জোরে জোরে দুটো দম নিয়ে রুমের এক সাইডে থাকাটি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ধকধক করে খেয়ে ফেলল। মেঘ ভয়ার্ত দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে ওর কাজ দেখছে। আহান পানিটা খেয়ে জগ থেকে আরেক গ্লাস পানি ঢালল। তারপর গ্লাসটা হাতে নিয়ে বেডের উপর উঠে মেঘের মুখের সামনে ধরল। মেঘের ভীষণ পানির পিপাসা পেয়েছে, তাই ও ভীতু দৃষ্টিতে একবার আহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে পুরো পানিটা শেষ করে ফেলল। আহান বেড থেকে নেমে গ্লাসটা রেখে এসে বেডের এক কোণায় আবার বসে পড়ল। তারপর মেঘের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, মেঘ পড়ি, একটা স্টোরি শুনবে? আহানের কথা শুনে মেঘ ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল। এভাবে হাত পা বেঁধে রেখেও যে কেউ স্টোরি শোনানোর কথা বলতে পারে সেটা মেঘের জানা ছিল না। মেঘের কোনো রেসপন্স না পেয়ে আহান আলতো হেসে বলল, আচ্ছা শোনো তাহলে। আমরা তখন অনার্স সেকেন্ড ইয়ারের এক্সাম দিয়েছি সবেমায়। বাসায় বসে আমি হিয়ান, রিয়ান, অভি ভীষণ বোর হচ্ছিলাম, তাই ভাবলাম বাইরে কোথাও গিয়ে ঘুরে আসব। কিন্তু কথাটা বাড়ির লোকদের জানাতেই সবাই সাফসাফ মুখের উপরে মানা করে দিয়েছিল। সবাই এমনভাবে রিয়্যাক্ট করেছিল যেন আমরা ঘুরতে যাওয়ার কথা না, বিয়ে করার কথা বলেছি। পরে আমরা চারজন মিলে প্ল্যান করলাম আমরা বাড়ি থেকে পালিয়ে তারপর ঘুরতে যাব। প্ল্যান মাফিক রাতের অন্ধকারে আমরা আমাদের বাবাদের আলমারি থেকে টাকা চুরি করে পালিয়েছিলাম। আহানের কথা শুনে মেঘের মুখটা হা হয়ে গেল। ওর বিশ্বাসই করতে পারছে না যে আহান টাকা চুরি করে তারপর বাসা থেকে পালিয়ে ঘুরতে গিয়েছিল। মেঘকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আহান মিষ্টি একটা হাসি দিয়ে আবারও বলা শুরু করল, আমরা চারজন মিলে ঘুরতে সিলেট চলে গেলাম। ওটাই আমাদের কোনো গার্ড ছাড়া ফার্স্ট ট্যুর ছিল। তো ফার্স্ট দিন ট্রেন থেকে নেমে আমরা সোজা রিসোর্টে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে রুম বুক করলাম। তারপর একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ করে ঘুরতে বের হলাম। তবে আমরা চারজনই হুডি আর মাস্ক দিয়ে নিজেদের ফেস হাইড করে তারপর বের হয়েছিলাম। বিকজ কলেজ আর ভার্সিটি লাইফে আমরা রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলাম। ঝগড়া মারামারি করা আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। আর শ্যাওরও অভাব ছিল না। মেঘ মনোযোগ সহকারে আহানের কথাগুলো শুনছে। আহান বলল, আমি সাথে করে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম চারপাশের সুন্দর প্রকৃতির দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করার জন্যে। ফটো তুলতে তুলতে যে কখন হিয়ানদের থেকে আলাদা হয়ে রোডের মাঝে চলে এসেছিলাম টেরি পাইনি। ওরাও ওদের মতো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল, তাই আমার দিকে কারোরই খেয়াল ছিল না। হঠাৎ কেউ একটা এসে আমাকে জোরে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। সাথে নিজেও আমার গায়ের উপরে পড়ল। আচমকা কি হয়ে গেল আমি বুঝতে না পেরে সামনে তাকাতেই দেখলাম আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে বড় একটা ট্রাক যাচ্ছে। বুঝতে পারলাম আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্যই ধাক্কাটা দিয়েছে। আমি ধন্যবাদ বলার জন্য আমার গায়ের উপর পড়ে থাকা মানুষটার দিকে তাকাতেই ওর দিকে আমার চোখটা আটকে গেল। দেখলাম আমার বুকের উপর বাচ্চা একটা মেয়ে পড়ে আছে। মেয়েটার মাথায় কালো রঙের হিজাব, চোখে গোল চশমা পরা, ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। মেয়েটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্যে আমার পৃথিবী থমকে গিয়েছিল। বলতে পারো লাইফে ফার্স্ট টাইম কারো উপর বর্ষর একটা ক্রাশ খেয়েছিলাম।
ক্রাশ খেয়েছিলাম। কথাটা শুনে মেঘের মুখটা একদম কালো হয়ে গেল। ও মাথাটা নিচু করে মনে মনে বলল, তার মানে আমার আগে আপনার ভালো লাগার মানুষ আরও একজন ছিল। আহান মেঘের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর আবারও বলতে শুরু করল, আমি কোনো রকম নিজেকে সামলে মেয়েটাকে ধন্যবাদ দিতে যাব তার আগেই মেয়েটা আমার বুক থেকে উঠে রেগে বলল, এই যে মিস্টার হুডিম্যান, দিন কানা নাকি আপনি? চোখের সামনে দিয়ে এত বড় একা ট্রাক আসছিল আর আপনি বগার মতো ওখানে ঠায় দাঁড়িয়েছিলেন? আমি সময় মতো না আসলে কি হতো বলুন তো? আপনি, আপনার হুডি, মাস্ক আর আপনার ক্যামেরা সব এতক্ষণে ট্রাকের চাকার নিচে পড়ে চ্যাপ্টা চিরা হয়ে যেত। আমি ওভাবেই শুয়ে থেকে মেয়েটার কথা হা করে শুনছিলাম। তখনই হিয়ান, অভি আর রিয়ান দৌড়ে এসে আমাকে টেনে তুলে। মেয়েটি আমাদের চারজনের দিকে কিছুক্ষণ ড্যাব করে তাকিয়ে থেকে বলে, এই হুডিওয়ালা হনুমানেরা নিজেদের বন্ধুকে সামলে রাখুন। আরেকটু হলেই তো আপনাদের বন্ধু টাটা বাই হয়ে যেত। আর এই গরমের মধ্যে দিনের বেলা এভাবে হুডি পরে ঘুরছেন কেন? আপনাদের কি হুডির ফ্যাক্টরি আছে নাকি? মেয়েটার কথা শুনে হিয়ান, অভি, রিয়ান হা করে ওর দিকে তাকিয়ে রইল। ওদের এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একটু বিরক্তির স্বরে বলল, আরেহ ধুর, এতক্ষণ তো এদের শুধু কানা ভেবেছিলাম, এখন দেখি এরা কথাও বলতে পারে না। মেয়েটার কথা শেষ হতেই দুজন লোক দৌড়ে এসে মেয়েটার পাশে দাঁড়িয়ে হাঁফাতে লাগল। ওদের মধ্যে থেকে একজন চিন্তিত ভঙ্গিতে বলল, ছোট মামুনি, তুমি ঠিক আছো? এভাবে না বলে হুটহাট দৌড়ে কোথায় চলে যাও বলো তো? তোমার কিছু হয়ে গেলে বড় বাবা আমাদের গুলি করে মারবে। লোকটার কথা শুনে মেয়েটি ঝাড়ি দিয়ে বলল, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? আর তোমরা আমার পিছে চুইংগামের মতো লেগে না থেকে এদের মতো দিন কানাদের রাস্তা পার করতে হেল্প করো। তাহলে যদি আমাদের দেশে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা একটু কমে। আর তোমাদের বড় বাবাকে এত ভয় পাওয়ার কি আছে? ও বাঘ নাকি ভাল্লুক? উজবুক একটা। ওকে বলেছিলাম আমার সাথে আসার জন্য, কিন্তু উনি তো ওনার বন্ধুদের নিয়ে সব সময় বিজি থাকেন। আমার জন্য ওনার টাইম আছে নাকি? আজকে আসুক বাসায়, ওর সাথে আমি একদম কথা বলবো না। পচা ছেলে একটা। কথাটা বলতে বলতে মেয়েটা ওখান থেকে চলে গেল। ওর পিছনে পিছনে লোক দুটোও চলে গেল। আমি মেয়েটার যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। এইটুকু বলে থামল আহান। মেঘ আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। পুরনো কিছু স্মৃতি ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মেঘকে এভাবে তাকাতে দেখে আহান আবারও বলা শুরু করল, আমরা সেদিন আর ঘোরাঘুরি করিনি, সোজা রিসোর্টে চলে এসেছিলাম। চলে তো এসেছিলাম, বাট মেয়েটার চেহারাটা আমার চোখের সামনে থেকে কিছুতেই যাচ্ছিল। আমি ভাবলেশীলভাবে এক জায়গায় বসে শুধু মেয়েটার কথা ভাবছিলাম। মেয়েটার কথা বলার স্টাইল, হাঁটার স্টাইল সব কিছু চোখের সামনে বারবার ভেসে উঠছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো নড়চড় ছিল না। আমাকে এভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখে রিয়ান, অভি, হিয়ান বেশ অবাক হয়েছিল, কারণ যেই আমি কোথাও একটা সেকেন্ডও চুপচাপ বসে থাকতাম না, সেই আমি কয়েক ঘন্টা একটানা ওভাবে বসেছিলাম। অবাকের সাথে সাথে বিরক্ত হয়েছিল, কারণ আমার জন্য ওরা কোথাও ঘুরতে যেতে পারছিল না। রাতে ডিনারের জন্য ওরা অনেকক্ষণ আমাকে ডাকাডাকি করেছিল, কিন্তু আমি নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়াচড়া করিনি। অবশেষে ওরা ডাকতে ডাকতে বিরক্ত হয়ে নিজেরাই না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। একটু থেমে আহান একটা লম্বা দম নিল। তারপর আবারও বলল, রাত 12টার সময় খিদে অভি ঘুম থেকে উঠে গিয়েছিল। বেচারা একদম খিদে সহ্য করতে পারত না। ঘুম থেকে উঠে সোজা এসে আমার পায়ের সামনে বসে পড়েছিল। তারপর পা ধরে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওর কান্নাকাটি শুনে হিয়ান আর রিয়ানও উঠে গিয়েছিল। পরে তিনজন আমাকে এক প্রকার জোর করে টানতে টানতে রিসোর্ট থেকে দূরে রাস্তার পাশের একটা ছোট পাহাড়ি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। সেখানে এসে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আমি এক প্রকার আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছিলাম। পরে তিনজন আমাকে এক প্রকার জোর করে টানতে টানতে রিসোর্ট থেকে দূরে রাস্তার পাশের একটা ছোট পাহাড়ি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। সেখানে এসে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আমি এক প্রকার আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছিলাম। ভাবতেই পারিনি এত রাতে সেই মেয়েটাকে এখানে দেখতে পাব। প্রথমে ভেবেছিলাম মেয়েটার কথা অতিরিক্ত ভাবতে ভাবতে হয়তো মেয়েটাকে কল্পনায় দেখছি, কিন্তু না, পরে বুঝতে পারলাম যে মেয়েটা সত্যিই আমার সামনে দাঁড়িয়ে আছে। রেস্টুরেন্টটা কাঠের তৈরি ছিল, উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া। ওটার সামনের উঠোনের মতো ছোট একটুখানি খোলা জায়গা। সেখানে দাঁড়িয়ে আছে মেয়েটি, সাথে একটা ছেলে আর কিছু ছোট ছোট বাচ্চারা আছে।
সামনের খোলা জায়গাটা পুরোটা একদম ফুল এবং বেলুন দিয়ে সাজানো, সাথে বিভিন্ন রঙের ঝাড়বাতিও আছে। মেয়েটার থেকে কিছুটা দূরে একটা মিডল সাইজের টেবিল রাখা, টেবিলটার উপরে বড় একটা কেক রাখা, কেকের পাশে মোমবাতি আর টুকিটাকি কিছু স্ন্যাক্স। মেয়েটা সাদা রঙের লং একটা গাউন পরা ছিল, সাথে খুব সুন্দরভাবে হিজাব পরে ওড়নাটা কাঁধের এক সাইডে ফেলে রেখেছিল। আমি, হিয়ান, রিয়ান, অভি আমরা চারজন পকেট থেকে মাস্ক বের করে পরে তারপর ভিতরে ঢুকি। আসলে আমরা প্রথমে ভেবেছিলাম রুমে বসেই খাবার অর্ডার দিয়ে খাব, কিন্তু আমার মাথা থেকে মেয়েটার ভূত তাড়ানোর জন্য অভি, হিয়ান, রিয়ান আমাকে রাতের ফ্রেশ এয়ারে নিয়ে গিয়েছিল, যাতে আমাদের ঘোরাও হয়, খাওয়াও হয় আর মেয়েটাকেও আমি ভুলে যাই। কিন্তু মেয়েটাকে এখানে দেখে ওদের ভাবনায় এক বস্তা বালি পড়ে গেল। আমরা একটু ভিতরের ঢুকে 2 কদম এগোতেই মেয়েটার সাথে তখন যে দুজন লোক ছিল তারা এসে আমাদের আটকে দিল। আমরা চারজন ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। তখন মেয়েটির সাথে থাকা ছেলেটি এসে বেশ মার্জিত কণ্ঠে বলল, সরি ব্রো, আসলে আজকে রাতের জন্য এই রেস্টুরেন্টটা পুরোটা আমরা বুকিং দিয়েছি, তাই বাইরের কাউকে এখানে এলাও করা হবে না, প্লিজ আপনারা এখন যেতে পারেন। ছেলেটার কথা শুনে আমার মেজাজ প্রচণ্ড মাত্রায় খারাপ হয়ে গিয়েছিল। ওইটুকু পুচকে ছেলে কিনা সাবরিদ সিজা তাহানকে ভিতরে যাওয়া থেকে আটকাচ্ছে। ইচ্ছে করেছিল ঠাটিয়ে ছেলেটার গালে কয়েকটা চর বসিয়ে দেই। আমি রেগে ছেলেটাকে কিছু বলতে যাব তার আগেই পিছন থেকে মেয়েটা এসে ছেলেটাকে ঝাড়ি মেরে বলল, ওই কাউকে এলাও করবি না মানে কি? এত রাতে ওনারা এখানে এসেছেন, তার মানে নিশ্চয়ই ওনাদের হয়তো খুব খিদে পেয়েছে। এলাও না করলে ওনারা খাবার খাবে কিভাবে? ছেলেটা নাকমুখ কুঁচকে বলল, কিভাবে খাবে আমি কি জানি, এখানে আশেপাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে চলে যাবে তাহলেই তো হয়। মেয়েটা একটু বিরক্তির স্বরে বলল, মানুষজন কি পাগল হয়েছে যে রাত 12:30টার সময় রেস্টুরেন্ট খুলে রাখবে? এটা তো এক্সট্রা টাকা দিয়েছিস তাই এখনও আমাদের জন্যে খুলে রেখেছে, আর অন্যগুলো তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মেয়েটার কথা শুনে ছেলেটি বিরক্তির স্বরে বলল, লোকজন পাগল হতে যাবে কেন? পাগল তো আমি, যে তোর মতো একটা তারছিরা মেয়েকে নিয়ে এত রাতে বাইরে এসেছি। ধ্যাত, তোর যেমনে চায় তাই কর, আমি আর কিছু বলবো না। কথাটা বলেই ছেলেটা একটা চেয়ার হাতে নিয়ে অন্য পাশে গিয়ে বসে পড়ল। তারপর পকেট থেকে ফোন বের করে গম্ভীর মুখে ফোনটা স্ক্রুল করতে লাগল। মেয়েটা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনারা এবার ভিতরে যেতে পারেন, কেউ আপনাদের কিছু বলবে না। মেয়েটার কথা শেষ হতেই আমি ওর দিকে একটু এগিয়ে গিয়ে বলেছিলাম, ডবল থ্যাঙ্কস ম্যাম। আমার কথা শুনে মেয়েটা ভ্রু কুঁচকে বলেছিল, ডবল থ্যাঙ্কস কেন? আমি আলতো হেসে বলেছিলাম, কারণ তুমি আমাকে তখন ট্রাকের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচিয়েছিলে, আর এখন রেস্টুরেন্টে ঢোকার পারমিশন দিলে। তখন তো থ্যাঙ্কস বলার আগেই চলে গিয়েছিলে, তাই তখনেরটা আর এখনেরটা একসাথে দিলাম। আমার কথা শুনে মেয়েটি গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে বলেছিল, আচ্ছা, তার মানে আপনি সেই দিনকানা লোকটা? আচ্ছা, আপনারা সব সময়ই কি এইভাবে ফেজ কভার করে চলাফেরা করেন নাকি? আপনাদের দেখলে কেমন ডাকাত ডাকাত ফিলিং আসে। মেয়েটার কথা শুনে হিয়ান, অভি, রিয়ান ফিক করে হেসে দিয়েছিল। আমি ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলেছিলাম, আমরা আসলে ভীষণ সুইট দেখতে, মেয়েরা আমাদের দেখলেই স্লিপ খেয়ে পড়ে যায়, তাই বেচারা মেয়েগুলোকে বাঁচানোর জন্যে সব সময় মুখে মাস্ক পরে থাকি। কথাটা বলে আমি রেস্টুরেন্টের মধ্যে চলে গিয়েছিলাম। আমার পিছনে পিছনে হিয়ান, অভি, রিয়ানও ভিতরে চলে আসে। মেয়েটা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে চলে যায়। আমরা ভিতরে এসে খাবারের অর্ডার করি। ওয়েটার এসে জানায় খাবারটা আসতে 20 মিনিট টাইম লাগবে, তাই আমি ওদের ওখানে বসিয়ে রেখে মেয়েটা কি করছে সেটা দেখার জন্যে রেস্টুরেন্টের দরজার পাশে এসে দাঁড়িয়েছিলাম। দেখলাম মেয়েটা কেক কেটে সবগুলো বাচ্চাকে খেতে দিল। কেক খাওয়া শেষে বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ লাফালাফি, হই হুল্লোড় করে সবাই মিলে ঘাসের উপরে বসে ডিনার করল। একমাই সেই ছেলেটা ছাড়া। ছেলেটা এক পাশে গম্ভীর মুখ করে বসেছিল পুরোটা সময়ে। ওকে দেখে মনে হয়েছিল হাসি কাকে বলে সেটা ওই ছেলে জানেই না। আমি পকেট থেকে আমার ফোন বের করে আড়াল থেকে মেয়েটার বেশ কিছু পিক তুলেছিলাম। খাওয়া শেষে মেয়েটা বাচ্চাগুলোর হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিল। তারপর সবগুলো বাচ্চাকে একে একে আদর করে একটা মিনি প্রাইভেট বাসে উঠিয়ে দিল। বাচ্চাগুলো চলে যেতেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে দিয়েছিল। মেয়েটার কান্না শুনে ছেলেটা বসা থেকে উঠে এসে ওকে জড়িয়ে ধরে। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে আরও জোরে হাউমাউ করে দেয়।
মেয়েটাকে কাঁদতে দেখে আমার আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। আমি দ্রুত ভিতরে চলে এসেছিলাম। আমার কেন যেন ভীষণ কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল কেউ আমার কলিজায় হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করছে। অচেনা একটা মেয়ের চোখের পানি কেন আমাকে এতটা পোড়াচ্ছিল আমি নিজেও জানতাম না। এইটুকু বলে থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল আহান। তারপর মাথা তুলে মেঘের দিকে তাকাতেই দেখল, মেঘ কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। মেঘের এখনও স্পষ্ট মনে আছে, দিশাকে ওর খালামণি নিয়ে যাওয়ার পর মেঘ একদম একা হয়ে গিয়েছিল। দিশাকে প্রত্যেকদিন ভীষণ মিস করত। তাই ও দিশার বার্থডেটা কিছু এতিম বাচ্চাদের সাথে সেলিব্রেট করবে বলে ঠিক করে। বাচ্চাদের জন্যে কিছু ড্রেস আর চকলেট কেনার জন্যে বের হয়েছিল। তখনই দেখেছিল একটা ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আর অন্যদিক থেকে দ্রুত গতিতে একটা ট্রাক এগিয়ে আসছে, কিন্তু ছেলেটার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই ও গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল। রাতের বেলা মিহির আর ও চুপি চুপি বাসা থেকে বের হয়ে ছোট একটা এতিমখানার সব বাচ্চাদের নিয়ে বার্থডে সেলিব্রেট করতে ছোট্ট একটা রেস্টুরেন্টে চলে এসেছিল। সেখানে এসে কোইন্সিডেন্সলি আবার ছেলেগুলোর সাথে দেখা হয়ে গিয়েছিল। বাচ্চাগুলো যতক্ষণ মেঘের সাথে ছিল ততক্ষণ ওর সময়টা বেশ ভালোই কেটেছিল। কিন্তু ওরা চলে যেতেই মেঘের দিশার কথা ভীষণ মনে পড়ে গিয়েছিল। তাই ও আর নিজেকে সামলাতে পারেনি, সেখানে দাঁড়িয়েই কেঁদে দিয়েছিল। মিহির চেষ্টা করে ওকে সামলাতে পারেনি। ওখান থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত পুরোটা রাস্তা ও কান্না করেছে। মেঘকে ভাবনায় ডুবে থাকতে দেখে আহান ওর সামনে তুড়ি বাজাল। তুড়ি বাজানোর শব্দে মেঘের ভাবনায় ছেদ ঘটল। আহান ভ্রু নাচিয়ে বলে, কি ভাবছ? মেঘ ডানে বামে ঘাড় নাড়ায়, যার মানে কিছু না। আহান আবারও বলতে শুরু করে, রেস্টুরেন্ট থেকে আসার পর পুরোটা রাত আমি ছটফট করেছি, চেয়েও দু চোখের পাতায় একটুখানি ঘুম আনতে পারিনি। যখনই চোখ বন্ধ করেছি বারবার মেয়েটার কান্নার্ত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। তারপর পুরো 2 দিন কেটে গিয়েছিল। এই 2 দিনে আমি যতবার বাইরে বের হয়েছি ততবার আমার চোখ দুটো শুধু মেয়েটাকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আমি বারবার বাইরে বের হতাম যাতে মেয়েটাকে একটা বার দেখতে পারি, বাট প্রতিবারই নিরাশ হয়ে ফিরে আসতাম। ওকে কেন খুঁজতাম আমি নিজেও জানি না। শুধু জানতাম আমার অশান্ত মনটাকে শান্ত করার জন্য ওকে আমি একবার দেখতে চাই। 2 দিন পর অবশেষে মেয়েটার দেখা পেয়েছিলাম, কিন্তু ওকে যে অবস্থায় দেখেছিলাম তাতে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম কয়েকটা বখাটে ছেলের সামনে দাঁড়িয়ে মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। আর ওদের মধ্যে থাকা একটা ছেলে মেয়েটার ওড়নার এক মাথা ধরে টানছে। আর মেয়েটা ঘাড়ের কাছ থেকে ওড়নাটা চেপে ধরে আছে। আমি রেগে গিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মেরে ওর হাত থেকে মেয়েটার ওড়নাটা ছাড়িয়ে এনে মেয়েটাকে এক সাইডে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ওই ছেলেটাকে মারায় ওর দলের বাকি ছেলেরা আমার উপর অ্যাটাক করে। আমি ওদের সবার সাথে ফাইট করতে থাকি। আমার সাথে হিয়ান, রিয়ান, অভিও এসে যোগ দেয়। মারামারি এক পর্যায়ে ওরা আমাদের সাথে না পেরে ওদের দলের বাকি ছেলেদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুরো 20-25 জনের মতো ছেলে এসে হাজির হয়। এতগুলো ছেলেকে একসাথে দেখে আমরা 4 জন একটু ঘাবড়ে যাই, কারণ জায়গাটা আমাদের জন্য একদম অচেনা ছিল। তার উপর এতগুলো ছেলে একসাথে। তারপরেও আমরা নিজেদের সামলে নিয়ে ওদের সাথে ফাইট করতে লাগলাম। মারামারি এক পর্যায়ে একটা ছেলে হকিস্টিক হাতে নিয়ে আমাকে পিছন থেকে আঘাত করতে চাইল, কিন্তু তখনই সেই স্টুপিড মেয়েটা এসে আবার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তবে এইবার আর ও আমার বুকের উপর পড়ল না, ঘাড়ে স্টিকের বাড়ি খেয়ে আমার থেকে কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ল। আমি হতবম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা ঘাড়ে হাত দিয়ে চেপে রেখে মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, হুডিম্যান প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। তোমরা এখানে থাকলে ওরা তোমাদের ক্ষতি করবে। প্লিজ তাড়াতাড়ি যাও এখান থেকে। মেয়েটার কথা শুনে লাইফে হয়তো ফার্স্ট টাইম আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিল। ওইটুকু পিচ্ছি মেয়েটা এতটা আঘাত পাওয়ার পরেও নিজের কথা না ভেবে শুধুমাত্র আমাদের কথা ভেবেছিল। মেয়েটি জোরপূর্বক একটা হাসি দিয়ে বলেছিল, আমার কথা ভেবো না, আমার কিচ্ছু হয়নি, শুধু একটুখানি ঘাড়ে লেগেছে। আর আমার ভাইয়া আমাকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে চলে আসবে। তোমরা যাও এখান থেকে প্লিজ। মেয়েটা কথাটা শেষ করার আগেই কতগুলো বাইক একসাথে এসে ছেলেগুলোকে ঘিরে ধরল। মেয়েটা সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল।
এর মধ্যে হিয়ান আর রিয়ান এসে আমার হাত ধরে টেনে শোয়া থেকে উঠিয়ে আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওখান থেকে সোজা রিসোর্টে চলে গিয়েছিলাম। আর সেই রাতেই আমরা ঢাকায় চলে আসি। কারণ ওখানের ফেমাস একজন বিজনেসম্যানের মেয়ের উপর অ্যাটাক হয়েছিল। তাই পুলিশ ওখানে যারা যারা মারামারি করেছিল তাদের সবাইকে খুঁজেছিল। আমরা চাইনি এমন একটা অচেনা জায়গায় নিজেদের ঝামেলায় জড়াতে। কথাগুলো বলে আহান একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঘের মনে আছে সেদিন হুডিম্যানেরা চলে যাওয়ার পর মিহির গিয়ে মেঘকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে এসেছিল। আর ওর বন্ধুরা ছেলেগুলোকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তবে কয়েকটা ছেলে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ সেই ছেলেগুলোকে আর হুডিম্যানদের পুরো শহরে তন্নতন্ন করে খুঁজেছে। তবে ছেলেগুলোকে খুঁজে পেলেও হুডিম্যানদের পাওয়া যায়নি। আহান বলল, বাড়িতে ফিরে আসার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। যেখানেই যেতাম যাই করতাম সব সময় শুধু মেয়েটার কথা মাথার মধ্যে ঘুরপাক খেত। হাজার চেষ্টা করেও মেয়েটাকে ভুলতে পারিনি। হিয়ান, অভি, রিয়ান মিলে আমাকে বোঝাতো যে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি কিছুতেই মানতে পারছিলাম না যে আমি ওইটুকু পুচকে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তার উপর যার নামটা অবধি জানি না এমন একটা মেয়েকে কিভাবে ভালোবাসব। ওরা সবাই মিলে আমাকে বারবার বলেছিল যে মেয়েটাকে খুঁজে বের করতে। কিন্তু আমি একবারের জন্যও মেয়েটাকে খুঁজিনি। উল্টে আমি আমার মনকে সব সময় বুঝাতাম যে আমি মেয়েটাকে ভালোবাসি না। এটা শুধুমাত্র আমার অ্যাট্রাকশন ছিল। আমার এমন পাগল পাগল অবস্থা দেখে মা বাবা চিন্তায় পড়ে গিয়েছিল। ওনারা অভিদের কাছে আমার এমন অবস্থায় কারণ জিজ্ঞেস করতে ওরা সব কিছু বলে দেয়। সব শুনে ওনারাও আমাকে বলেছিলেন মেয়েটাকে খুঁজে বের করার জন্যে। ওনাদের নাকি আমার পছন্দ নিয়ে কোনো আপেই নেই। ওনারা তোমার পিকো দেখতে চেয়েছিলেন কিন্তু আমি কাউকে দেখতে দেইনি। তারপরেও ওনাদের তোমাকে মেনে নিতে কোনো আপই ছিল না। কথাটা বলেই আহান ফোঁস করে একটা শ্বাস ফেলল। মেঘ ওর কথাগুলো মাথা নিচু করে শুনছে। আহান বলল, অবশেষে সবার এত টর্চার সহ্য করতে না পেরে আমি দেশ ছেড়েই চলে গিয়েছিলাম। আর আমার পিছনে পিছনে ওই গাধাগুলোও লন্ডনে চলে এসেছিল। পুরো 2 বছর মেয়েটাকে ভোলার চেষ্টা করেছি। শুধুমাই মেয়েটাকে ভোলার জন্য বাবার বিজনেসে জয়েন করেছি। সারাদিন পড়াশোনা করতাম আর সময় পেলে অফিসের কাজ করতাম। তারপরে ক্লান্ত হয়ে রাতে যখন একটু ঘুমাতে যেতাম তখন মেয়েটা আমার কানের কাছে এসে হুডিম্যান হুডিম্যান বলে চিল্লাচিল্লি শুরু করে দিত। আহানের কথা শুনে মেঘ ফিক করে হেসে দিল। আহান মেঘের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, হেসো না মেঘ পড়ি। জানো এমন কোনো একটা দিন ছিল না আমি মেয়েটার কথা ভাবিনি। ফাইনালি 2 বছর পর বাংলাদেশে ফিরে মেয়েটার আবার দেখা পেয়েছিলাম। তবে তখন মেয়েটা সম্পূর্ণ অন্য একটা রূপে ছিল। ওর দিকে একবার তাকাতেই আমি ওকে চিনে ফেলেছিলাম। তবে ওর বিধ্বস্ত চেহারা দেখে আমার বুকটা ধক করে উঠেছিল। মেয়েটা যখন একটা নাইফস নিয়ে হাতে চেপে ধরেছিল ওর হাত দিয়ে রক্ত পড়ছিল তখন আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মেঘ এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। আহান ভাঙা গলায় বলল, যখন বুঝতে পেরেছিলাম আমি মেয়েটাকে ভালোবাসি আর ওকে ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে, তখন আমি সবাইকে সবটা জানিয়েছিলাম। আর মেয়েটার ব্যাপারেও সবটা জেনেছিলাম। তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সবাই মিলে আমাকে মেয়েটার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কত আকুতি মিনতি করেছি কিন্তু কেউ আমার কথা শোনেনি। হয়তো ওটাই আমার ভুলের শাস্তি ছিল। আমি চাইলেই অনেক আগেই মেয়েটাকে খুঁজে বের করে ওকে ভালো একটা লাইফ গিফট করতে পারতাম। বাট আমি আমার অনুভূতিগুলোর থেকে পালিয়ে বেরিয়েছি। তার শাস্তি স্বরূপ আল্লাহ হয়তো মেয়েটার থেকে আবার আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। পুরো 6টা বছর পর যখন মেয়েটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনেছিলাম তখন মনে হয়েছিল পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। এইটুকু বলে আহান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে আবারও বলল, কিন্তু যখন আমি ভাবলাম আমার এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে তখন জানতে পারলাম মেয়েটি নাকি আমাকে কোনোদিন ভালোই বাসেনি। সবকিছু নাকি ওর মোহ ছিল। কথাটা বলে আহান মেঘের দিকে তাকাল। মেঘের চোখের কোণে পানি চিকচিক করছে। আহান কাঠোকাঠ গলায় বলল, আমি অনেক অপেক্ষা করেছি মেঘ। এই 6টা বছর অনেক বোকামি করেছি। প্রথমে আমার ভালোবাসাটা আমি নিজে বুঝতে পারিনি। তারপর যখন নিজে বুঝতে পেরেছি তখন পরিবারের লোকদের বোঝাতে পারিনি। আর যখন সবাইকে বুঝিয়ে সবকিছু ম্যানেজ করে ফেলেছি তখন তোমাকে কিছু বোঝাতে পারছি না। অনেক হয়েছে আর না। আজকে এক্ষুনি এই মুহূর্তে আমাদের বিয়ে হবে। তুমি রাজি থাকলে ভালো কিন্তু যদি না থাকো তাহলে তোমাকে জোর করা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না।
মেঘ আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আহানের কথা শুনে ও হতবম্ব হয়ে গেছে। ও আহানের দিকে তাকিয়ে বলল, আজকে আমাদের বিয়ে মানে? আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারব না। আর আপনি আমাকে জোর করতে পারেন না। আহান মেঘের কাছে এগিয়ে গিয়ে ওর পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সব করতে পারি মেঘপরি। তুমি আমাকে এখনও চিনতেই পারোনি। কথাটা বলে আহান মেঘের পায়ের বাঁধন খুলে ওর বাহু ধরে দাঁড় করাল। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে আহানকে একটা ধাক্কা মারল। আহান এমন আচমকা ধাক্কার জন্য একদম প্রস্তুত ছিল না। তাই মেঘের ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সেই সুযোগে মেঘ জোরে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর নিজেও ওর পিছনে পিছনে হাঁটা দিল।